নমস্কার, অন্বেষণ HM ইউটিউব চ্যানেলে আমার সমস্ত টিচার বন্ধুদের ওয়েলকাম জানাই। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন, রাজ্য সরকার উৎসশ্রী প্রকল্প ঘোষণা করেছেন সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে তার বাড়ির পাশে স্কুলে যাতে নিয়ে যাওয়া যায়। এবং খুব সম্ভবত আগামী 2রা অগস্ট, খুব সম্ভবত নয়, সেরকমই নোটিফিকেশন গতকালের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে শিক্ষা দপ্তর থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে উল্লেখ রয়েছে আগামী 2রা আগস্ট আপনাদের জন্য, অর্থাৎ টিচারদের এন্ডের যে পোর্টাল সেটা খুলে যাচ্ছে, অর্থাৎ আপনারা আবেদন শুরু করতে পারেন 2 তারিখ থেকে। সেই জন্য আজকে এই ভিডিওতে আপনাদেরকে একটু সাহায্য করার জন্যই আমার এই প্রচেষ্টা। এই ভিডিওতে আপনারা দেখে নেন একেবারে সরাসরি পোর্টালে কি কি ইনফরমেশনগুলো রয়েছে, সেই ইনফরমেশনগুলো ভর্তি করার সময় বা ফিল আপ করার সময় আপনারা কোন কোন সমস্যার সামনে হাজির হতে পারেন বা সেই সমস্যাগুলো কোন কোন তথ্য দিলে আপনি উতরে যেতে পারেন, এবং একেবারে ফাইনাল সাবমিশনের আগে পর্যন্ত আপনাদের করণীয় কি কি সবকিছু আপনি জেনে নেবেন আজকের এই ভিডিও। আমাদের স্কুল শিক্ষা দপ্তর থেকে আমাদের বিদ্যালয়ের কাছে যে ধরনের ইনফরমেশন গুলো এসছে সেই ইনফরমেশন গুলোকে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি একেবারে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা আসি যে এই উৎসশ্রী প্রকল্পটি কি। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অলরেডি জেনে গেছেন যে সরকার পরিচালিত যে সমস্ত গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলগুলো রয়েছে, এই স্কুলগুলোতে যে দূরবর্তী বাড়ি থেকে দূরবর্তী জায়গায় যারা চাকুরিরত আছেন, কর্মসূত্রে যারা দূরবর্তী স্থানে চাকুরিরত আছেন, তাদের যাতে তাদের সুবিধা মতো জায়গাতে ট্রান্সফার করে দেওয়া যায়, সেই উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী। এখন এই উৎসশ্রী প্রকল্পটি প্রাইমারি হাই স্কুলের সকলের জন্য চালু হয়েছে। এবার এই স্কুলগুলো মানে এখানে যে সমস্ত স্কুলগুলো এর আওতাভুক্ত তারা হলেন যে গভর্নমেন্ট এডেড এবং গভর্নমেন্ট স্পন্সর, এর মধ্যে মাদ্রাসা অথবা যে সমস্ত স্পেশাল রুল স্কুল আছে বা ডিএ গেটিং স্কুল আছে তারা কিন্তু আওতাভুক্ত নন। বা আমরা যদি খুব সংক্ষেপে এক কথায় বলতে চাই, সেটা হচ্ছে এসএসসি মাধ্যমে যাদের নিয়োগ হয় যেসব স্কুলে, সেই সব স্কুলের টিচাররাই এই স্কিমের আওতাভুক্ত হবেন। এর স্কিমটার আমরা হচ্ছে যে আগের বারে যেমন আমরা এইভাবে প্ল্যাটফর্মের মাধ্যমে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করে, সেখানেও যেমন একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখানো হয়েছিল যে তার বিভিন্ন স্টেপ আছে, এখানেও ঠিক তেমনি ভাবে এর কয়েকটা স্টেপ আছে। প্রথমেই স্টেপ থাকবে অ্যাপ্লিকেন্ট লেভেল, মানে অ্যাপ্লিকেন্ট যিনি আছেন, যে টিচার আছেন, সেই তারা আবেদন করবেন। অ্যাপ্লিকেন্ট লেভেল থেকে ফরওয়ার্ড হলে সেই আবেদনপত্রটি চলে যাবে অনলাইন, সবটাই অনলাইনে। আবেদনপত্রটি চলে যাবে HY লেভেলে, HY থেকে ফরওয়ার্ডেড হলে চলে যাবে DI লগইনে, DI থেকে ফরওয়ার্ডেড হলে সেটা চলে যাবে SSC বোর্ডের কাছে। এইভাবে এই প্রসেসের মাধ্যমে এটা কিন্তু এগিয়ে যাবে। তো এই যে এখন কোন কোন টিচাররা এখানে আবেদন বা কারা আবেদন যোগ্য আর কারা আবেদন যোগ্য নয়। এখন আবেদন যোগ্য যারা, তারা হলেন যে একই স্কুলে মানে সেম স্কুলে সেম পোস্টে যদি তারা 5 বছর নিরবিচ্ছিন্নভাবে চাকুরিরত থাকেন, তারা কিন্তু এই স্কিমের আওতাভুক্ত হবেন এবং তারা আবেদন করতে পারবেন। উল্টো দিকে দেখতে গেলে তাহলে কারা আবেদন করতে পারবেন না। প্রথমেই বলে রাখি যে যদি কোনো টিচার সাসপেনশনে থাকেন অথবা তার বিরুদ্ধে কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিংস বা ফিনান্সিয়াল ইরেগুলারিটির কোনো কোর্ট কেস বা কোনো কিছু চলে, সেই সমস্ত টিচাররা কিন্তু এই এখানে আবেদন করতে পারবেন না। আর কারা করতে পারবেন না, যদি কোনো টিচার পূর্বে বদলির অর্ডার পেয়েছিলেন কিন্তু তিনি সেই অর্ডারের মান্য করেননি, সেই অর্ডার খর্ব করার কারণে 7 বছর পর্যন্ত তিনি কিন্তু আবেদন করতে পারবেন না। আফটার 7 ইয়ার্স তিনি আবেদন করতে পারবেন। যদি তার 7 ইয়ার্স কমপ্লিট হয়ে যায় তাহলে তিনি আবেদন করতে পারবেন, কিন্তু তার 7 ইয়ার্স এর মধ্যে থাকলে তিনি আবেদন করতে পারবেন না। তো এবারে আমরা সরাসরি, মোটামুটি এটা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল, এরপরে আমরা সরাসরি চলে যাব যে কিভাবে টিচার আবেদন করবেন। এবং এই যে বলে রাখি, আমরা যে এখানে আলোচনা করছি বা এই যে উৎসশ্রী প্রকল্পটির অনলাইন মডিউল তৈরি করা হয়েছে বা অনলাইনে যেটা তৈরি করা হয়েছে, পুরোটাই কিন্তু আমাদের 2015 সালে, আমাদের 2015 সালে যে জিও বেরিয়েছিল 159 এসি যে অর্ডারটি বেরিয়েছিল 2015 সালে, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতেই কিন্তু টোটাল এই অনলাইন সিস্টেমটি বানানো হয়েছে।
এবং হয়তো তার সঙ্গে সঙ্গে তার সেই বিষয়ে যা অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেই অ্যামেন্ডমেন্ট গুলো দেখে দেখে এগুলো রেডি করা হয়েছে, এবং দু একটা ক্ষেত্রে যদিও বা কিছু একটু মিসম্যাচ হয়ে যায় সেগুলো অ্যামেন্ডমেন্ট বেরিয়ে যাবে। মনে রাখবেন এবং আপনাদের হয়তো পরিচিত আছেন ইতিপূর্বে যে সমস্ত স্কুল থেকে টিচাররা বদলি হয়ে গেছেন, আপনাদেরকে একটা এনওসি দিতে হয়েছিল, তার একটা নির্দিষ্ট ফরম্যাট ছিল। ওই যে জিওটা ছিল 2015 সালে, ওই জিওটার অনুযায়ী কিন্তু সবকিছু হবে। অবশ্যই ওই জিওটাকে আপনারা হাতের কাছে রেখে দেবেন। তো এখন দেখে সরাসরি আমরা ঢুকে যাই যে কিভাবে হবে। তো প্রথমে আসি টিচার লগ ইন পার্টে। টিচার আইএসএমএস পোর্টালে গেলে প্রথমে তাকে আইএসএমএস পোর্টাল খুললেই ওপরের দিকে আছে টিচার ট্রান্সফার, ওপরের দিকে আছে টিচার ট্রান্সফার। এই টিচার ট্রান্সফারে যদি ক্লিক করেন, টিচার ট্রান্সফারে ক্লিক করলে যে উইন্ডোটি খুলে যাবে সেই উইন্ডোটি দেখতে টিচার লগ ইন এরকম হবে। তো টিচার লগ ইনে তিনি সিলেক্ট করবেন সেকেন্ডারি লেভেল, সেকেন্ডারি সিলেক্ট করবেন, তারপরে প্রেজেন্ট স্কুল সাব ডিভিশন, বর্তমানে কর্মরত যে স্কুল আছে সেটি কোন মহকুমা সেটি তিনি সিলেক্ট করলেন। টিচার ইউনিক কোড, টিচার ইউনিক কোডটি হলো আইএসএমএস এর যে 8 ডিজিট, 8টা ডিজিটের যে কোড আছে তার কাছে, যেটা তিনি কোথা থেকে পাবেন, তিনি পাবেন তার পে স্লিপ জেনারেট করলেই সেখান থেকে পেয়ে যাবেন। এক্ষেত্রে এইচএম দের এই বিষয়টিতে সাহায্য করতে, কারণ তারা তার কাছে জানতে চাইবেন 8 ডিজিটের কোডটা জানতে চাইলে পে স্লিপ দিয়ে দিলে সেখান থেকে জানা যাবে। এরপরে প্যান কার্ড দেবেন, দিয়ে ক্যাপচাটা এন্টার করলেই এন্টার করে লগ ইন করবেন। তো এক্ষেত্রে বলে রাখা ভালো, মূল বিষয় একজন টিচার ট্রান্সফার আবেদন অনলাইনে করতে যাওয়ার আগে তাকে অবশ্যই দেখে নিতে হবে যে আইএসএমএস এর প্রোফাইলে তার সমস্ত তথ্যগুলো যেন সঠিকভাবে পূরণ করা থাকে। যেমন তার ঠিকানা, সেই সঙ্গে সঙ্গে তার ফোন নাম্বার, ইমেল আইডি, এগুলো যেন অবশ্যই সঠিকভাবে দেওয়া থাকে। এখন তার একাডেমিক সেকশন, সাবজেক্ট, এইগুলো, কারণ এইগুলো যদি সঠিকভাবে দেওয়া না থাকে, এখানে সমস্ত তথ্যটা ফেচিং হচ্ছে কিন্তু আইএসএমএস প্রোফাইল থেকে, তাই সমস্ত তথ্যটাই তার ক্ষেত্রে ভুল চলে আসবে। সেকেন্ডলি যেটা বলা, এই যে এখানে যে লগ ইন করার সঙ্গে সঙ্গে একটা ওটিপি চলে যাবে তার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, এবং সঙ্গে সঙ্গে তার ইমেলে। মোবাইলে যদি নাও পান, ইমেলে 100% চলে যাবে, কারণ অনেক সময় নেটওয়ার্ক ইস্যুতে মোবাইলে নাও যেতে পারে, কিন্তু 100% ইমেলে চলে যাবে। এবং উনি যখন ওটিপিটা এখানে বসাবেন, ওটিপি বসিয়ে প্রসিড করলেই তিনি মূল জায়গাতে ঢুকে যাবেন। সেই জন্য আর এখানটাতে যখনই কোনো ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, সেই ডিস্টেন্সের এখানে এরপরে তো আমরা আসবো যে ডিস্টেন্স ব্যাপারটা থাকবে। তো ডিস্টেন্স যে বিষয়টা বলা হচ্ছে সবটাই বলা হচ্ছে সার্ভিস বুকের যে নোটের আছে, যে সার্ভিস বুক, এখন সার্ভিস বুকে যে সময়টা নোট করা হয়েছিল সেটা হচ্ছে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে সার্ভিস বুক দেওয়া ছিল, যে ঠিকানাটা দেওয়া ছিল সেই ঠিকানাটা বসানো আছে। তো প্রয়োজনে বিশেষত দেখা যেতে পারে যে মহিলা টিচারদের ক্ষেত্রেই হয়তো এটা হতে পারে যে তাদের ঠিকানা পরিবর্তন। সেক্ষেত্রে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে তার যদি এমসি রেজলিউশন করে খুব কেয়ারফুলি যদি ঠিকানা প্রয়োজন পরে পরিবর্তন করে এইচএম লেভেলেই তো সেটা হয়ে যেতে পারে, সেটা করে দেবেন। তো যেটা হচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে আর একটা কথা বলে রাখা যে এই যে টোটাল ট্রান্সফার মডিউল যেটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু 2015 সালের 159 এসি এই জিও ধরে করা হয়েছে। 2015 সালে যে জেনারেল ট্রান্সফার রুল বেরিয়েছিল 159 এসি, সেই তারই আঙ্গিকে করা হয়েছে। এর সঙ্গে দু একটি ক্ষেত্রে হয়তো বা ডেভিয়েট করতে পারে, সেগুলো অ্যামেন্ডমেন্ট হয়ে চলে আসছে। এখনো তো এটা হয়তো আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপনা করছি অগ্রিম ভাবে, এখনো পর্যন্ত পুরোটাই ঢোকা যাচ্ছে না। তো কিন্তু অগ্রিম ভাবে আপনাদের সঙ্গে ওরিয়েন্ট করে দেওয়ার উদ্দেশ্য এটাই যে আগামী দিনে যখনই চলে আসবে যাতে এর উপরে কাজটা আমরা সবাই মিলে করতে পারি। অবশ্যই এই জিওটা আপনারা দেখে নেবেন, কারণ এই জিওর আঙ্গিকেই পুরোটাই নির্মিত হয়েছে। তো এরপরে ওটিপি দিয়ে ভেরিফাই, একজন এমপ্লয়ি, একজন টিচার ওটিপি দিয়ে ভেরিফাই করলেন, ওটিপি ভেরিফিকেশনে পরে তিনি মূল জায়গায় ঢুকে গেলেন। এখন যখনই তিনি মূল জায়গায় ঢুকলেন, এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। এরকম একটা স্ক্রিন যেখানে তার কোড দেয়া থাকবে, জেন্ডার দেয়া থাকবে, একাডেমিক সেকশন, সাবজেক্ট, এগুলো অটোমেটিক আগে থেকেই দেওয়া থাকবে। স্কুল নেম, স্কুল ক্যাটাগরি, ডিস্ট্রিক্ট নেম, সাব ডিভিশন নেম, এগুলো সমস্তটা দেয়া থাকবে। এবং তিনি তাহলে কোথায় ঢুকবেন, এখানে দেখুন একটা জায়গায় আছে যে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট, এখানে তাকে ঢুকতে হবে। এখানে ঢুকলে তিনি এর আন্ডারে দুটো
সাব মেনু পেয়ে যাবেন। একটা হচ্ছে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার এবং ভিউ সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার স্ট্যাটাস। নামটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে প্রথমটা হচ্ছে ট্রান্সফারটাকে ইনিশিয়েট করার জন্য, তার ফর্ম টর্ম ফিল আপ করে রেডি করার জন্য। আর সেকেন্ড যেটা দেওয়া আছে, ট্রান্সফার করে দেওয়ার পরে তার ট্রান্সফার ফরওয়ার্ড হয়ে যাওয়ার পরে তার বর্তমান স্থিতি জানার জন্য ওখানে ক্লিক করা। তো আসুন প্রথমেই ধরে নেওয়া যাক যে আমরা ট্রান্সফারের জন্য আবেদন করছি, সেক্ষেত্রে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার এটাতে ক্লিক করা হলো। এবার এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখতে পাবেন, যে উইন্ডোটা খুলে যাচ্ছে সেই উইন্ডোর ঠিক উপরের দিকে গ্রিন কালারে লেখা আছে ডাউনলোড গাইডলাইন অফ টিচার ট্রান্সফার। এখানে বারংবার বলা যে কোনো টিচার আবেদন করার পূর্বে এখান থেকে ডাউনলোড করে যে গাইডলাইনটি আছে গাইডলাইনটি খুব ভালোভাবে পড়ে নিয়ে তারপরেই যেন এই ট্রান্সফার প্রসিডিওরের জন্য তিনি অগ্রসর হন। কারণ কোথাও ভুলভাল ভাবে আবেদন বা কোথাও কিছু হয়ে গেলে পরে তিনি কিন্তু আর ট্রান্সফার, তখন একবার ফাইনালাইজ সবকিছু হয়ে গেলে তারপরে কিন্তু 7 বছরের জন্য তার কিন্তু এই ট্রান্সফার প্রসিডিওরটা ফ্রিজ হয়ে যেতে পারে। কাজেই প্রথমে খুব ভালো করে পড়ে নিয়ে তিনি আবেদন করবেন। অ্যাসিস্ট্যান্ট টিচার করতে পারেন, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই করতে পারেন, টিআইসি করতে পারেন, হেডমাস্টার মশাই করতে পারেন, সবাই করতে পারবেন। খুব ভালো করে গাইডলাইন পড়ে সবাই করতে পারবেন। তো এবারে আসি যে প্রথমে কি করতে হবে। প্রথমে দেওয়া আছে প্রেফার্ড ডিস্ট্রিক্ট। তিনি যে ডিস্ট্রিক্টে যেতে চাইছেন সেই ডিস্ট্রিক্টে তিনি সিলেক্ট করলেন, তার অন্তর্গত সাব ডিভিশনটা ড্রপ ডাউন লিস্টে করলেন, তার অন্তর্গত স্কুল সেখান থেকে তিনি সিলেক্ট করলেন। এবার স্কুলটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই তার ওই বিষয়ে কতজন ওখানে টিচার আছে ওই স্কুলে সেটা সেখানে শো করবে। এবং এখানে বলা যে অবশ্যই যেহেতু তার এখানে সাবজেক্টটা অলরেডি উল্লেখ করা থাকছে, কাজে তার সাবজেক্ট যে স্কুলে আছে সেই স্কুলগুলোতেই এখানে শো করবে। সেখানে তিনি দেখতে পাবেন যে যে স্কুলের জন্য তিনি আবেদন করতে চাইছেন সেই স্কুলে কতজন ওই বিষয়ের টিচার রয়েছেন। মেল টিচাররা কখনোই কোনো গার্লস স্কুলের জন্য আবেদন করতে পারবেন না। তো এরপরে এখানে 3খানা অপশন দেওয়ার সুযোগ থাকছে। দেখুন উপরের দিকে দেওয়া আছে অ্যাড মোর ডিস্ট্রিক্ট। এখান থেকে তারা করতে পারবেন যে এরপরে সেকেন্ড অপশন দিতে পারবেন, তারপরে থার্ড অপশন। বিষয়টা একইভাবে হবে, কিন্তু 3টের বেশি তিনি অপশন দিতে পারবেন না। এটা অবশ্যই কখনোই জেলা রেস্ট্রিক্টেড নয়। মানে বলার উদ্দেশ্য এটা যে আমার বাড়িটা হয়তো এমন একটা জায়গাতে যে 2টো জেলার বর্ডারে, সেক্ষেত্রে আমার বাড়ি যে জায়গা সেই জেলাও দিতে পারি, পার্শ্ববর্তী জেলার যে স্কুলটার কাছে হতে পারে সেটাও দিতে পারি। মানে জেলা রেস্ট্রিক্টেড নয়, এটা যে কোনো জেলায় দিতে পারি। দেখুন এর পরবর্তীকালে যেটা দেওয়া আছে সেটা দেখলেই আমরা বুঝতে পেরে যাব। দেখুন এখানটাতে একটা ডেমো ভার্সন দেওয়া আছে, যেখানে দেওয়া আছে যে আলিপুর দুয়ারে করেছেন, বাঁকুড়ায় করেছেন, মালদায় করা গেছে। মানে এরকমই জেলা রেস্ট্রিক্টেড নয়, করা যাবে। এবার এই যে আবেদনটা করা যাচ্ছে, এখন এই আবেদনটা করা যেতে পারে 5টি গ্রাউন্ডে। অসুস্থতা, সেটা নিজের হতে পারে অথবা ফ্যামিলি। এখন এখানটাতে নিজের অথবা ফ্যামিলির বলতে এখানে নিজের তো হতে পারে, ফ্যামিলি বলতে বোঝানো হচ্ছে যে স্পাউস, পুত্র অথবা কন্যা, এদের জন্য করা যেতে পারে অথবা নিজের জন্য করা যেতে পারে। এখন এই যে অসুস্থতার বিষয়টি বলা হচ্ছে, এই অসুস্থতাটা কিন্তু যে কোনো অসুস্থতা নয়। 2015 সালে যে জিও বেরিয়েছিল সেই জিও অনুযায়ী এখানে বলা ছিল, যেমন ম্যালিগন্যান্ট ডিজিজ হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, থ্যালাসেমিয়া, রেনাল ফেলিওর, রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান, সিরিয়াস গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার ইত্যাদি ক্ষেত্রে তারা আবেদন করতে পারবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, যখন তিনি রিজন সিলেক্ট করবেন এবং তার মধ্যে মেডিকেল রিজনটা সিলেক্ট করবেন, সেখানেই ড্রপ ডাউন লিস্টে একদম পেয়ে যাবেন ডিজিজ সিলেক্ট করা, কোন রোগের জন্য তিনি চাইছেন সেটা ওখানে নির্ধারিত যে কটা রোগ আছে তার বাইরে তিনি করতে পারবেন না। এবং ওখানে এই গাইডলাইন ধরেই জিও ধরেই রোগগুলোকে দেওয়া আছে, ওই রোগগুলোকে তাকে সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করার পরে তার সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে বলে রাখি, এক তো নিজের 5টা যে গ্রাউন্ড বললাম, এক তো অসুস্থতা জনিত কারণ, দ্বিতীয় হচ্ছে যে কারোর বয়স যদি 57 বছরের উপরে হতে হয় তিনি আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে বলার যে 59-এর উপরে চলে গেলে আবেদন না করাটাই ভালো। এটা কারণটা হচ্ছে যে যেহেতু তার পেনশন সংক্রান্ত সমস্ত কাগজপত্রগুলো অলরেডি প্রসিড করা হয়ে গেছে, সেক্ষেত্রে একটা জটিলতা তৈরি হয়ে যেতে পারে। এছাড়া ফিমেল টিচার যাদের ডিভোর্স হয়ে গেছে, অথবা যাদের অকালে স্বামীর মৃত্যু হয়েছে, অথবা এমন হতে পারে যে কোনো
ক্রিমিনাল কেসের দরুন, তার স্বামী স্পাউসের ক্রিমিনাল কেসের দরুন সেখানে থাকাটা অসুবিধাজনক হয়ে যাচ্ছে, এই জাতীয় কেসগুলোর জন্য মহিলা টিচাররা কেবলমাত্র তাদের জন্য একটা রিজন দেওয়া আছে, সেখানে তারা আবেদন করতে পারবেন। এছাড়া হতে পারে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যাদের অ্যাবাভ 40% আছে, তারাও আবেদন করতে পারবেন। এই চারটের বাইরে আরেকটা খোলা আছে সকলের জন্য আদার রিজন, যেখানে যে গ্রাউন্ডে আদার রিজন থেকে যে কেউ আবেদন করতে পারবে। তো এক এক করে রিজন গুলোর মধ্যে ঢুকি। ধরা যাক আমরা প্রথমে যখন সিলেক্ট করেছিলাম, যেখানে রিজন স্কুলগুলো সিলেক্ট করার পরে রিজন সিলেকশনের জায়গা ছিল, তো আমি সেই রিজনটা সিলেক্ট করেছি মেডিকেল রিজনস ফর সেল। দেখুন এখানে আমরা এই বাঁদিকের জায়গাটা আমরা দেখছি যে মেডিকেল রিজন ফর সেল, এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে রোগটাকে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে চুজ ফাইল যেখানে আছে আগে থেকে 200 কেবির মধ্যে একটা পিডিএফ করে রেখে দিতে হবে তার যে সাপোর্টিং ডকুমেন্টসটাকে স্ক্যান করে রেখে দিতে হবে, সেটা এখানে ব্রাউজ করে অ্যাটাচ করতে হবে। তো এবারে তার যা রোগ হয়েছে, তিনি যা ডাক্তারের যা প্রেসক্রিপশন সার্টিফিকেট, যা তার সাপোর্টিং ডকুমেন্টস হবে সেটা তিনি দেবেন। এরপরে দেখুন ওই একটা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো প্রত্যেকটা রিজনের সঙ্গে একদমই রিলেটেড এবং প্রত্যেকটা রিজনেই দেওয়া আছে। ওয়েদার রিসিভ ট্রান্সফার অর্ডার ওয়াইল ইন প্রেজেন্ট স্কুল অ্যান্ড পোস্ট, মানে তিনি আগে কোনো ট্রান্সফার অর্ডার পেয়েছেন কিনা। এখানে ইয়েস নো এর জায়গা আছে, যদি নো হয় তো নো, আর ইয়েস করলে তার তলাতে আবার দেওয়ার জায়গা আছে যে তিনি তার সেই ট্রান্সফার অর্ডার এবং নাম্বারটা কত। এবার যখনই তার ট্রান্সফার অর্ডার এবং নাম্বারটা পাওয়া যাবে, তখনই সিস্টেম অলরেডি ক্যালকুলেশন করতে শুরু করে দেবে যে তার 7 বছর কাল পূর্ণ হয়েছে কি হয়নি। যদি 7 বছর কাল পূর্ণ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সিস্টেম ওখানে তাকে ফ্রিজ, পূর্ণ যদি না হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সিস্টেম ওখানে তাকে ফ্রিজ করে দেবে, আর এগোতেই দেবে না। আর 7 বছর কাল অতিক্রান্ত হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। এরপরে আসছে যে তার কোনো সাসপেনশন আছে কিনা, ডিপার্টমেন্টাল ডিসিপ্লিনারি প্রসিডিংস হচ্ছে কিনা, বা কোর্ট কেস আছে কিনা ইত্যাদি যদি থাকে, সেখানে যদি তিনি সেখানে নো করলে এগোতে দেবে, কিন্তু সেখানে যদি ইয়েস করে সঙ্গে সঙ্গে সিস্টেম সেখানে তাকে ফ্রিজ করে দেবে, আর এগোতে দেবে না। তো এটা গেল। এরপরে আসছে যে দেখুন ডিস্টেন্স বিটুইন প্রেজেন্ট স্কুল অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাজ নোটেড ইন সার্ভিস বুক, তার বর্তমান কর্মরত স্কুল এবং তার পার্মানেন্ট অ্যাড্রেস এটার মধ্যে দূরত্ব কতখানি, এবং সেই দূরত্ব কতখানি সেটা তো তিনি যেমন ওখানে দেবেন, তার সঙ্গে সঙ্গে তার সাপোর্টিং ডকুমেন্টসও এক্ষেত্রে আপলোড করতে হবে। এখন সাপোর্টিং ডকুমেন্টস বলতে এক্ষেত্রে গুগল ম্যাপ থেকে স্ক্রিনশট নিয়ে তিনি দিতে পারেন। হতে পারে তার হয়তো নিয়ারেস্ট স্টেশন, মানে স্কুলের নিয়ারেস্ট স্টেশন আর বাড়ির নিয়ারেস্ট স্টেশনের মধ্যে ট্রেন যোগাযোগ আছে, সেক্ষেত্রে টিকিটেও কিলোমিটারটা দেয়া থাকে, সেটাও তিনি দিতে পারেন। তো এই যাতে তাকে একটা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। তো ধরা যাক যে এটা গেল একটা নিজের জন্য কেউ আবেদন করলেন যে ট্রান্সফারে। আর একটা যেটা বলছিলাম যে ওই ফিমেল টিচার ট্রান্সফার গ্রাউন্ড, দেখুন ডান দিকের এখানে আমার কারসারটা যেখানে আছে যে ফিমেল টিচার ট্রান্সফার গ্রাউন্ড, এখানটাতে ওই একই ব্যাপার, সাব রিজন কেন তিনি চাইছেন ওখানে সেটা সিলেক্ট করতে হবে, তার সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, এবং এখানে আরেকটা বিচার্য বিষয় হয়ে যাবে যে তার চাইল্ডের বয়স, চিলড্রেনের বয়স 10 বছরের নিচে না উপরে, সেটা একটা সিলেকশনের জায়গা আছে। এটাও তার ক্ষেত্রে একটা ভাইটাল ইস্যু হবে। তো এরপরে আরেকটা যাই যে যদি মোর দেন 57 ইয়ার্স হয়, সেক্ষেত্রেও জায়গা আছে। আবার এখানে দেখুন আরেকটা আছে যে মেডিকেল রিজন আদার্স মানে স্পাউসের অথবা ছেলে মেয়ের জন্য যদি হয় সেটাও দেওয়ার জায়গা আছে, এবং প্রতি ক্ষেত্রেই ওই সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু দিতে হবে। এই সাপোর্টিং মানে মেডিকেলের ক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টস এর আরো গুরুত্ব আছে, সেটা অবশ্যই আমরা পরে আসবো। এরপরে আসি যে বাঁদিকে দেখুন যদি কেউ এনি আদার রিজনে হয়, যে এনি আদার রিজন অর্থাৎ অন্য কোনো কারণে তার এই উপরোক্ত কারণগুলোর মধ্যে কোনোটাই তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু দেখা যাচ্ছে তার বাড়ির অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস থেকে তার কর্মস্থানের দূরত্ব অনেকটাই, সেক্ষেত্রে তাহলে তিনি কি আবেদনযোগ্য হবেন? না, নিশ্চয়ই হবেন। তার জন্য যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে এনি আদার রিজন, এবং এখানে একটা বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে অনধিক 250টি ক্যারেক্টারের মধ্যে তিনি তার কারণটি এখানে ব্যাখ্যা করতে পারবেন, এবং সেই সঙ্গে সঙ্গে তার সাপোর্টিং ডকুমেন্টসও এখানে আপলোড করে দিতে হবে। বাকি যে বিষয়গুলো আছে সেগুলো তো একই রকম সব ক্ষেত্রেই আছে। আর আরেকটি হচ্ছে
যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়, তো তার ক্ষেত্রে তিনি তার মতো করে ফিল আপ করবেন। তো এইগুলো ফিল আপ করার পরে এখানে দেখুন একদম তলার দিকে দেয়া থাকবে একটা চেক বক্স। চেক বক্সে কি থাকে, অ্যাজ ইউজুয়াল আমরা বিভিন্ন ক্ষেত্রেই যেমন করে থাকি, যে আমার দ্বারা যে তথ্যগুলো এখানে দেয়া হলো আমার জ্ঞানত সবই সত্য ইত্যাদি, এইগুলো এখানে তাকে ক্লিক করতে হবে, করার পর প্রসিড করতে হবে। এবার দেখুন প্রসিড করার পরে খুব ভালো করে লক্ষ্য করুন ডান দিকে এখানে একটা অরেঞ্জ কালার টাইপের আছে যেখানে আপডেট দেওয়া আছে, আর তার তলায় ফাইনালাইজ আছে। এখন ফাইনালাইজ করার আগে পর্যন্ত একজন টিচার যতবার ইচ্ছা আপডেট করতে পারেন, কোনো অসুবিধা নেই, যতবার ইচ্ছা তিনি আপডেট করতেই পারেন। আপডেট করে লাস্টে কিন্তু যখন তিনি একবার ফাইনালাইজ করে দেবেন, ফাইনালাইজ করে দেওয়ার পরে সিস্টেম তাকে জানতে চাইবে যে আর ইউ সিওর টু ফাইনালাইজ দ্য ট্রান্সফার ডিটেলস, তখন কিন্তু ইয়েস করে দিলে আর কিন্তু সেই টিচারের কাছে আর কিচ্ছু করার থাকবে না, আর কোনো পরিমার্জন কিচ্ছু করতে পারবেন না উনি, সেটা টোটালি চলে যাবে HY লগইনে। এবারে ধরে নিলাম যে তিনি সবটাই করলেন, করে তিনি সমস্তটা ফাইনালাইজ করে দিলেন। ফাইনালাইজ করে দেওয়ার পরে এবার তিনি কি করতে পারবেন, দেখুন ফাইনালাইজ করে দেওয়ার পরে তার কাছে এই টাইপের একটা উইন্ডো চলে আসবে, যে উইন্ডোটার উপরের দিকে ডান দিকে একদম গ্রিন কালারের দেওয়া আছে ডাউনলোড ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ কিনা যে এতক্ষণ ধরে তিনি যা অ্যাপ্লিকেশন অনলাইনে ফিল আপ করলেন, সেই ফিল আপ করা একটা PDF জেনারেট হয়ে যাবে সিস্টেম থেকে। সেই সিস্টেম পুরো তিনি যা অ্যাপ্লিকেশন করেছে অ্যাপ্লিকেশন ফর্মটা PDF আকারে জেনারেট হয়ে যাবে, এবং সেখানে তার প্রপোজাল আইডি হিসেবে দেখুন লাল রঙের একটা বক্স করা আছে, এখানে একটা নাম্বার জেনারেট হবে, একটা নাম্বার তার জেনারেট হবে, ওই নাম্বারটাই পরবর্তীকালে তার ট্র্যাকিং এর সুবিধা হবে। তিনি সমস্তটা তার কাছে একটা ডকুমেন্টস হিসেবে থেকে গেল, এখানে হার্ড কপি জমা করার কথা কোথাও বলা হচ্ছে না। এরপরে প্রথমে আমরা একটা জায়গা দেখিয়েছিলাম যে ভিউ সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার স্ট্যাটাস, আবার তাকে প্রথমে চলে যেতে হবে, প্রথমে চলে গিয়ে তার স্ট্যাটাসটা তিনি দেখতে চাইবেন, এবং তার স্ট্যাটাসটা দেখতে চাইলে দেখা যাবে ফরওয়ার্ডেড টু HY দেখাবে। এবং শুধু তাই নয়, তার কাছেও একটা SMS চলে আসবে যে এটি HY এর কাছে ফরওয়ার্ড করা হয়ে গেছে, এবং সঙ্গে সঙ্গে HY তার ইমেল আইডিতেও একটা নোটিফিকেশন পেয়ে যাবে যে আপনার এন্ডে একটা ট্রান্সফার ফরওয়ার্ডেড হয়েছে। এক্ষেত্রে টিচার দেখুন একটা ডান দিকে উপরের দিকে ট্রান্সফার এলিজিবিলিটি মার্কস, এই ব্যাপারটা হচ্ছে ট্রান্সফার এলিজিবিলিটি মার্কস বলতে দেখবেন যে 2015 সালের যে জিওটা ছিল, ওই জিওতে একটা স্কোরিং এর বিষয় বলা ছিল। মানে স্কোরিং মানে তার বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে স্কোরিং এর ব্যবস্থা করা হয়েছে। মানে ধরুন 2005 সাল, মানে 31/12/2005 আগে পর্যন্ত সিনিয়রিটি মানে চাকরি কাল অনুযায়ী 2 পয়েন্ট করে যোগ হবে, তারপর থেকে 1 পয়েন্ট করে যোগ হবে, মানে ম্যাক্সিমাম 20 পয়েন্ট একজনের জন্য সার্ভিস পিরিয়ড হিসেবে যোগ হবে। এছাড়া ডিস্টেন্সের জন্য 50 কিলোমিটার হলে এক পয়েন্ট, 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে 1 পয়েন্ট হবে, 100 থেকে 150 1 পয়েন্ট, এইভাবে যাবে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে কোনো টিচার কিন্তু তার বর্তমান কর্মরত স্কুলের 25 কিলোমিটারের মধ্যে কোনো স্কুলকে পছন্দ করতে পারবেন না, কোনো স্কুলে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, 25 কিলোমিটার মধ্যে হবে না। তো এবারে এই যে স্কোরিং এর ক্ষেত্রে এইরকম দেওয়া আছে বিভিন্ন স্কোরিং, এবং একজন যদি 10 বছরের নিচে চাইল্ডের বয়স হয় সেক্ষেত্রেও 5 মার্কস এরকম মার্কস করা আছে। তো এই মার্কসের দেখুন আমি একটা মার্কসের জিনিস দেখিয়ে দিচ্ছি। উনি যখনই ওনার এলিজিবিলিটি মার্কসটা ক্লিক করবেন তখনই অ্যাকচুয়ালি তার কত স্কোর জমা হলো তিনি সেটা এইরকম ভাবে দেখতে পাবেন। প্রতিটা পয়েন্টের এগেনস্টে কত করে তিনি মার্কস পেয়েছেন, কোথাও 0 থাকতে পারে, কোথাও এখানে যেমন দেয়া আছে তিনি চাকুরি কাল হিসেবে একদম ফুল মার্কস পেয়ে আছে 20, এরকম ভাবে পাবেন, এবং তার টোটাল স্কোরটা দেওয়া আছে। স্কোরিংটা একটা ভূমিকা পালন করবে সেই ক্ষেত্রে ধরুন একটা জায়গাতে হতে পারে যে কোনো একটি বিশেষ বিদ্যালয়ের ক্ষেত্রে অনেকজন আবেদন করেছে, এটা তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, বিভিন্ন জেলা থেকে সেই আসতে পারে অ্যাপ্লিকেশন, এবং দেখা যাবে এসএসসির কাছে যখন অ্যাপ্লিকেশন গুলো অ্যাকুমুলেট হয়ে জমা এক জায়গায় জমা হচ্ছে, এসএসসি দেখতে পাচ্ছে যে একটি স্কুলের জন্য প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তো তখন
এই স্কোরিংটা কিন্তু খুব ভাইটাল হয়ে যাবে, এবং তখন তাদের কাছে একটা বিচার্য বিষয় হয়ে যাবে যে কার স্কোর কত বেশি আছে দেখবো। এই স্কোরটা কিন্তু সিস্টেম জেনারেটেড, কাউকে কোনো নিজে থেকে হিসেব নিকেশ কিচ্ছু করতে হবে না, সিস্টেমে হিসেব করে কত স্কোর হচ্ছে বলে দেবে। এটা যেমন অ্যাপ্লিকেন্টকেও হিসেব করতে হবে না, HY যখন আমরা HY লগ ইনে যাবো তখন দেখা যাবে HY লগ ইনেও এই স্কোরটা শো করবে, HY কেও করতে হবে না, এটা সবটাই সিস্টেম জেনারেটেড স্কোরিং হবে। তো SSC দেখতে পাবে যে কার স্কোর, যে যার স্কোর বেশি থাকবে তিনি প্রথম সেই স্কুলের জন্য চান্স পাবেন। এখন ধরা যাক আমি আবেদন করেছি, আমার আমার যা স্কোর প্রথম স্কুলটার জন্য হলো না, তৃতীয় স্কুল আছে, দ্বিতীয় স্কুলের ক্ষেত্রেও দেখা গেল যে যা স্কোর আছে তাতে মানে অন্যান্য স্কোর আমার থেকে বেশি, আমি সেই স্কুলের জন্য আমি পেলাম না। হতে পারে থার্ড স্কুলে আমার যা স্কোর আছে তাতে দেখা গেল যে আমার স্কোরের জন্য মোটামুটি অন্যদের থেকে বেশি আছে, কিন্তু আমি আমার আছে আমি পেয়ে গেলাম, হতে পারে। আবার এমনও হতে পারে যে 3 নম্বর পয়েন্টও আমি পেলাম না, অথচ আমার যা গ্রাউন্ড আছে, যেটা হচ্ছে যে খুব ভাইটাল গ্রাউন্ড এবং যে যে ডিজিজ গুলো দেয় সবকিছুই আমার সঙ্গে ক্রাইটেরিয়া ম্যাচ করছে, এবং খুব সিরিয়াস গ্রাউন্ড আছে, তাহলে সেক্ষেত্রে SSC যদি বিবেচনা করে সেই টিচারকে তিনি যে সাব ডিভিশনের জন্য প্রেফার করেছিলেন, সেই সাব ডিভিশনের যে স্কুল তিনি পছন্দ করেছিলেন তার নিকটবর্তী কোনো স্কুলে ভ্যাকেন্সি অনুযায়ী তারা কিন্তু সেই টিচারকে তারা দিয়ে দিতে পারবেন, এবং সেক্ষেত্রে কিন্তু টিচারের কোনো মতামত SSC নেবে না, তারা কিন্তু ডাইরেক্ট পাঠিয়ে দেবেন, তারা ডাইরেক্ট রেকমেন্ডেশন লেটার পাঠিয়ে দেবে, বোর্ড তারপর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। তো সেক্ষেত্রে কিন্তু টিচারের কোনো মতামত নেওয়া হবে না যে আপনার ওই স্কুলে নেই, ওই স্কুলে আপনি যেতে চান, এরকম জায়গা নেই, SSC ডাইরেক্ট রেকমেন্ডেশন করবে। আশা করি আপনারা সবাই অ্যাপ্লিকেশন করার পদ্ধতি এবং কি কি তথ্য লাগবে সে সম্পর্কে অবগত হয়ে গেলেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। 2 তারিখে যখন পোর্টাল খুলে যাবে তখন আরো ডিটেলসে আপনারা সবকিছু জেনে যাবেন। শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।